This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. যদি অধীর রঞ্জন চৌধুরী, তাকে আমরা দেখেছি মোহাম্মদ সেলিম যেদিন নমিনেশন দিচ্ছেন, অধীর রঞ্জন চৌধুরী তার পাশে এবং তার গলায় সিপিআইএম এর যে কাস্তে হাতুড়ি দেওয়া উত্তরীয়। বাম কংগ্রেস জোটকে আরও নিটোল, আরও জমাট এই রকম একটা রূপ দেওয়ার জন্য বাম এবং কংগ্রেস দু তরফ থেকে, বিশেষ করে সিপিআইএম এবং কংগ্রেস দু তরফ থেকে খুব জোরদার প্রচেষ্টা আমরা দেখছি এবং মাঠে ময়দানে থেকে শুরু করে গত কয়েক বছরে বিষয়টা আর খুব একটা যে শুধুমাত্র ভোট কেন্দ্রিক তা না, বিভিন্ন ইস্যুতে আমরা একসঙ্গে সোচ্চার হতে দেখেছি। কিন্তু সেটা এবার বহরমপুরে কতটা এফেক্টিভ হবে, কারণ মনে রাখতে হবে ইউসুফ পাঠানকে উড়িয়ে এনেছে তৃণমূল কংগ্রেস, অন্যদিকে ডক্টর নির্মল সাহা। ভোট কাটাকাটির অঙ্কে তার ফেভারে যাবে কিনা পরিস্থিতি, সেই কথা অনেকে ভাবছেন, অনেক রাজনৈতিক বিশ্লেষক। হক রুটি রুজি জনতার পুঁজি। গোটা পশ্চিমবাংলার মাটিতে দাঁড়িয়ে আজকে বেকার যখন বাড়ছে, আজকে ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে যখন মুর্শিদাবাদ জেলায় পরিযায়ী শ্রমিকের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তখন বিজেপি এবং তৃণমূলের যারা প্রার্থী কতটা রাজনীতির আগিনাই ছিল জানি না, তবে অধীর চৌধুরীর কথা রাজনীতি শিখতে হবে। কারণ পশ্চিমবাংলার মাটিতে দাঁড়িয়ে অধীর চৌধুরীর কাছে রাজনীতি শিখতে হবে, কিন্তু জাস্ট এক সেকেন্ড, অধীর রঞ্জন চৌধুরী বেশি ভোটে জিতবে ভারতবর্ষের মাটিতে। চৌধুরীর কাছে পঞ্চায়েত নির্বাচনে বিজেপি তৃণমূলকে দেখা যায়নি। ধ্রুবজ্যোতি, আমার প্রশ্ন আছে, এক সেকেন্ড। আজকে যখন সিপিআইএম এর মুখপাত্র এখানে দাঁড়িয়ে বলছেন যে অধীর রঞ্জন চৌধুরীর কাছ থেকে রাজনীতি শিখতে হবে, আমি জাস্ট যদি 18-19 বছর পেছনে ফিরে যাই এবং আমার মনে কোথাও প্রশ্ন জাগে যে স্বর্গত অনিল বিশ্বাস তিনি কি এটা মনে করতেন? ভারতবর্ষের মাটিতে যখন আগুন লাগে, এই আগুন নেভানোর জন্য পশ্চিমবাংলার সমস্ত মানুষ, কারোর বাড়িতে যখন আগুন লাগে, আগুন নেভানোর জন্য বালতিতে যে জলটা নিয়ে যায়, সেই বালতিটা ধরার সময় ধরে না, সেই বালতিটা এই প্রশ্নটা অ্যাভয়েড করা যাবে না। ভারতবর্ষে আগুন লেগেছে, পশ্চিমবাংলায় আগুন লেগেছে, এই আগুনটাকে নেভানোর জন্য ভারতবর্ষের মাটিতে পশ্চিমবাংলায় হাত কাস্তে এক জায়গা হচ্ছে। যদি সেই সময় তোমার কি বয়স ছিল আমরা জানি না, কিন্তু আমরা তখন সাংবাদিকতা শুরু করেছি এবং তখন অধীর রঞ্জন চৌধুরীকে টাইট দেওয়ার জন্য কিভাবে নির্দিষ্ট প্রশাসনিক আধিকারিকদের পাঠানো থেকে শুরু করে কি কি করা হয়েছিল সিপিআইএম এর তরফ থেকে সেটা অনেকের জানা। বর্তমান সময়ে ধর্মের ভিত্তিতে রাজনীতি করতে চাইছে, এই ধর্মের ভিত্তিতে রাজনীতিকে বন্ধ করার জন্যই, গোটা ভারতবর্ষের মাটিতে আগুনকে নেভানোর জন্যই আজকে হাত এবং কাস্তে এক জায়গায় অধীর চৌধুরী মোহাম্মদ সেলিম মুর্শিদাবাদ জেলায় নেমেছে এবং মুর্শিদাবাদ জেলার রেজাল্ট 3-3 হবে, 3-3 হবে মুর্শিদাবাদ জেলায়। কেউ পারবে না। আর কত ভোটে মোহাম্মদ সেলিম আর কত ভোটে অধীর চৌধুরী জিতবে, শুধু অপেক্ষায় থাকুন। আমার এখানে একটু প্রশ্ন ফিরোজা বেগমের কাছে। ফিরোজা দেবী, এখন আমরা দেখতে পাচ্ছি মোহাম্মদ সেলিম, অধীর রঞ্জন চৌধুরী একসঙ্গে পায়ে পা মিলিয়ে হাঁটছেন, হাত হাতুড়ি কাস্তের সমন্বয় সবই ঠিক, কিন্তু যেটা আমি বলছিলাম যে অধীর রঞ্জন চৌধুরী হতে হয়েছে সিপিআইএম এর সঙ্গে লড়ে, এবং সেই লড়াইটা কিরকম সেটা নিশ্চয়ই আপনি সম্যক ওয়াকিবহাল। কোনো যেটাকে ইংরেজিতে বলা হয় যে কিপিং নো স্টোন আনটার্ন, অধীর রঞ্জন চৌধুরীকে শায়েস্তা করার জন্য সিপিআইএম সেই সময় কোনো কৌশলই বাদ দেয়নি। একদম গ্রাউন্ড লেভেলে কোথাও কি সেই সমস্ত কিছুকে পেছনে ফেলে অস্তিত্ব রক্ষার তাগিদে বাম এবং কংগ্রেস সমর্থকরা তারা এক হতে পারছেন, নাকি তাদের মনের মধ্যে এখনো সেটা ছায়াপাত করতে পারে? এটা ঠিক, আপনি যেটা বলছেন অস্তিত্ব রক্ষার ব্যাপার নয়, ব্যাপার হচ্ছে আজকে দেশের প্রশ্ন। দেশ যখন সম্মুখীন হয়েছেন একটা প্রশ্নের, উনি বললেন যে ঘরে আগুন লেগেছে, আমার ভারতবর্ষের বেকার যুবকদের রুটি রুজি নেই, আমার ভারতবর্ষের ছাত্র যুবর ভবিষ্যৎ নেই, আমার ভারতবর্ষের সংবিধান সুরক্ষিত থাকবে কিনা তার প্রশ্ন উঠে আসছে, আমার ভারতবর্ষে আগামী দিনে সংবিধান সুরক্ষিত থাকবে কিনা তার প্রশ্ন এসছে। বর্তমান পরিস্থিতি যে জায়গায় এসে দাঁড়িয়েছে, কি রাজ্য কি কেন্দ্র, দুটো দল যেভাবে ভারতবর্ষের সাধারণ মানুষকে বোকা বানাচ্ছে, চাকরি নেই, বাকরি নেই, শিল্প নেই, সমস্ত সরকারি সংস্থাগুলোকে বিক্রি করে দিচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে বাম কংগ্রেস একসঙ্গে দাঁড়িয়েছি এ ভারতবর্ষের বেকার যুবকদের রুটি রুজির দাবিতে, এ ভারতবর্ষের মা বোনেদের সুরক্ষার দাবিতে, আগামী প্রজন্মের শিক্ষার দাবিতে, স্বাস্থ্যের দাবিতে। তাই আমাদের প্রধান উদ্দেশ্য এখন, আমরা বাম করি না কংগ্রেস করি নয়, আমাদের আসল উদ্দেশ্য এ ভারতবর্ষের সংবিধানকে সুরক্ষিত করতে হবে, এ ভারতবর্ষের গণতন্ত্র সুন্দর করে রাখতে হবে, আমাদের বেকার যুবকদের রুটি রুজি চাই, মা বোনেদের সুরক্ষা চাই, কাজ চাই, কোনো
আপাতত এখানে নিশ্চিত হয়েই থাকে, যদি অধীর রঞ্জন চৌধুরীর ম্যাজিক সেটা এখানে ফিকে হয়ে গিয়েই থাকে, তাহলে কেন অধীর রঞ্জন চৌধুরীর একটা ভিডিও ভাইরাল করা হলো, যেটা ইতিমধ্যেই পুলিশের প্রাথমিক তদন্তে ডক্টর ভিডিও হিসেবে বেরিয়ে এসেছে? এখানে কংগ্রেস এবং সিপিএম যেগুলো বলছেন তার প্রিভিয়াস হিস্ট্রিতে সিপিএম অধীর চৌধুরীকে কীভাবে জেল খাটিয়েছিল, ইয়ে কাটিয়েছিল, উনি হয়তো কতটা জানি না। আমরা বহরমপুর শহরের ছেলে, 95 সাল থেকে অধীরবাবুর সঙ্গে ছিলাম। কী লড়াই অত্যাচার হয়েছে সিপিএমের এই জায়গাটা, ওই যে উনি যারা বলছেন ওনার জন্ম হয়েছিল জানি না, তখন 96 সাল থেকে লড়েছি আমরা। তাই এই জায়গা থেকে এবং একটা শেষ পঞ্চায়েত নির্বাচনে সিপিআইএম খুন হয়েছে, লাস্ট পঞ্চায়েত নির্বাচনে রিন্টু শেখ এবং রওশন আলী, বিজেপি খুন হয়নি, বিজেপিকে দেখা যায়নি। আর বিজেপি আর তৃণমূলের যে সেটিং এর রাজনীতি মুর্শিদাবাদ জেলায় এবং হচ্ছে উনি প্রাক্তন বিধায়িকা। 2011 সালে যদি উনি হচ্ছে প্রথম কন্টেস্ট করেছিলেন, 2000 পরে জিতেছিলেন সিপিএমের সঙ্গে লড়াই করে, তাহলে তো তখন তো তৃণমূল কন্টেস্টে ছিল না। নারুগোপাল, গত পঞ্চায়েত নির্বাচনে আমরা দেখেছি, পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা হওয়ার পর প্রথম রাজনৈতিক হিংসার বলি যিনি হয়েছেন তিনি এই মুর্শিদাবাদের একজন মানুষ। সেটা কি হয়েছে? তৃণমূল বেশি বলি হয়েছে। ফুলচাঁদ শেখ বলি প্রথম কংগ্রেসের দ্বারা আক্রান্ত হত্যা হয়েছে 10 জন টিএমসির, কংগ্রেসের হত্যা হয়েছে 4 জন, যদিও কোনোটাই মৃত্যু কাম্য নয়। আপনি লাস্ট যে 14 জনের যে ডেটা আছে আপনার দেখবেন লাস্ট পঞ্চায়েত ইলেকশনের ওপর, তাতে যে কোনো জায়গায় যে কোনো মৃত্যু, রাজনৈতিক হানাহানি এটা কাম্য নয় সভ্য দেশে। কিন্তু মুর্শিদাবাদের এই ট্র্যাডিশনটা তৈরি করেছে সিপিএম। 2008 সালে যখন কংগ্রেসের 11 জন হত্যা হয়েছিল ডোমকলে, কে করেছিল? আজকে ফিরোজিদা হচ্ছে বলছেন ঠিকই আছে, ওনারা তখন হত্যা করেছিলেন সেই সময় ডোমকলে একসঙ্গে 11 জনকে পঞ্চায়েত ইলেকশনে, ডোমকলে শুধু। আনিসুর রহমান তখন ওনাদের নেতা ছিলেন ওখানে সেই সময়। এটাও কাম্য নয়। রাজনীতি আমরা করতে এসেছি সবাই একটা কারণের জন্য, উনি ওনার দলের সমর্থনে বা মানুষের উপকার করবে, আমরা আমাদের দলের সমর্থনে মানুষের উপকার করব, মহাজন দ্বারা ইয়ে করবো উপকার। মলয়বাবু, কিসের উপর ব্যাংক করে আপনারা মনে করছেন, কিসের ভরসায় আপনারা মনে করছেন যে ডক্টর নির্মল সাহা তিনি জিতবেন? কোন ফ্যাক্টর? এক্ষুনি তো শুনলেন যে আমরা দেখেছি, আমি সালটা হয়তো ভুলও হতে পারে, একটু 2004-05 হবে, অধীর রঞ্জন চৌধুরী জেলে গিয়েছিলেন আর সিপিএমের লোকেরাই জেলে পাঠিয়েছিল। এখন সিপিএমের লোকেরাই বলছে চৌধুরীর কাছে রাজনীতি শিখতে হবে। তো আমরা কি হারাবো? লোকেরা বলছে আপনাদের নেতাদের কাছে রাজনীতি শিখতে হবে, সিপিএম রাজনীতি শিখবে না। আর পশ্চিম বাংলার মাটিতে বলছি আপনাদেরকে খুঁজে পাওয়া যাবে না, শুধু কয়টা দিন অপেক্ষা করেন, আপনাদেরকে খুঁজে পাওয়া যাবে না। আপনি আপনার সময় এরকম করবো, আমি আপনার সঙ্গে এরকম করবো। আমি যেটা বলতে চাই যে আজকের দিনে দেখুন অবস্থাটা, পশ্চিমবঙ্গের প্রথম যে অর্ধেক শাসনকাল সেটা কংগ্রেস শাসন করেছে দেশ, এই রাজ্য। এই বাকি অর্ধেক, এই তৃণমূলের আগের যে সময়কালটা, সেটা সিপিএম 34 বছর শাসন করেছে। আজকে দেখুন বিধানসভার দিকে তাকিয়ে, বিধানসভায় প্রতিনিধিত্ব করবার জন্য সিপিএমের একটা এমএলএ নেই, কংগ্রেসের একটা এমএলএ নেই। গোটা ভারতবর্ষে রাজনীতির নির্বাচনের ইতিহাসে আমার ধারণা এই রকম উদাহরণ কোথাও পাওয়া যাবে না যে দুটো দল রাজ্য শাসন করেছে সেই দুটো দলের একটা প্রতিনিধি বলার জন্য নেই। কেন রাস্তায় নামছে, কেন আক্রমণ নামিয়ে আছে? যখন সিপিএম কংগ্রেস নাই বলছে, সিপিএম কংগ্রেস আছে বলেই বেশি বলার দরকার নেই। শক্তিপুরে অস্ত্র মিছিল করলো, তৃণমূলের পুলিশ পাহারা দিল। এখান থেকে বুঝতে অসুবিধা নেই তৃণমূল আর বিজেপির মধ্যে সেটিং এর রাজনীতি করছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।